ঘরটি পুরনো, একেবারে ভগ্নপ্রায়। তবে এই ঘরটি শুধু পুরনো নয়, এটি অস্বস্তির, মৃত্যুর, এক অজানা ভয়ঙ্কর শক্তির সাক্ষী। শহরের এক কোণে দাঁড়িয়ে থাকা এই বাড়িটির ওপর কিছু গুজব ছিল। বলা হতো এখানে এক ভয়ানক ঘটনার জন্ম হয়েছিল। তবে কে জানত যে এই বাড়ি এতটা অন্ধকার হয়ে যাবে, এতটা হালকা হলেও তার ভেতরের রহস্য একদিন টেনে নিয়ে আসবে এক অদ্ভুত কাহিনী। এবং সেটা শুরু হয়েছিল রূপালী নামে এক তরুণীর মৃত্যুর পর। রূপালী একজন সাধারণ মেয়ে, কিন্তু তার মধ্যে ছিল কিছু অসাধারণ। মানুষের জীবন থেকে বিচ্ছিন্ন এক অদ্ভুত নিঃসঙ্গতা তার মধ্যে ছিল। সে কখনো খুব বেশি মিশত না, কেবল নিজের কক্ষে বসে থাকত, আকাশের দিকে তাকিয়ে সময় কাটাত। তার চোখে এক অদ্ভুত দৃষ্টি ছিল, যেন সে পৃথিবী থেকে কিছু হারিয়ে ফেলেছে অথবা কিছু এক অজানা বিষয়কে খুঁজে বেড়াচ্ছে। সে প্রায়ই মাঝরাতে বাড়ির জানালা দিয়ে বাইরে তাকাত। তার চোখের মধ্যে যেন এক ভয় ছিল, এক রহস্য। একদিন তার নিথর দেহ পাওয়া গেল, একেবারে সোজা শুয়ে, তার চোখ দুটি বন্ধ, কিন্তু ভয়ের এক তীব্রতা থেকে যাচ্ছিল। ভয় যা কেবল মৃত্যুর পরের এক ভয়ের প্রতিনিধিত্ব করে। আর সেটাই ছিল সেই রাত, যখন বাড়ির ভেতরে এক অদ্ভুত কিছু ঘটেছিল। তার মৃত্যুর পর বাড়িটিকে কেউ স্পর্শ করার সাহস পায়নি। তবে একদিন এক তত্ত্বাবধায়ক অরুণ, যিনি রহস্যপ্রেমী এবং অসাধারণ ঘটনা অনুসন্ধান করতে পছন্দ করতেন, সেই বাড়ি পরিদর্শনে গিয়ে একটি পুরনো ডায়েরি খুঁজে পান। এটি ছিল রূপালীর, তার মৃত্যুর পর যে ডায়েরিটি বাড়ির ভিতর পড়েছিল। অরুণ খুব দ্রুত ডায়েরিটি হাতে নেন, কিন্তু তার মনে এক ধরনের ভয় অনুভূত হয়, যেন কিছু গভীরতা তার চোখের সামনে চলে আসছে। আর ঠিক তখনই সে ডায়েরিটি খুলতে শুরু করে। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, আমি জানি তুমি শুনতে পারছো আমার কণ্ঠস্বর, কিন্তু আমাকে দেখে নিও না। আমি মরেও জেগে আছি। ঘুরে ফিরে তুমি আমাকে অনুভব করবে, কিন্তু কখনো দেখতে পাবে না। তোমার সামনে সমস্ত কিছু স্থির, কিন্তু আমার অস্তিত্ব এখানে অম্লান। আমি বলছি, মৃত্যুর পরও কিছু থাকে, কিছু দৃশ্যমান থাকে না। জানো, মৃত্যুর পর আমি কোথাও গিয়েছি, কিন্তু সেখানেও কিছু অতিরিক্ত, কিছু অজানা লুকানো রয়েছে। অরুণ কিছুক্ষণ চুপচাপ পড়ে রইল। এই বার্তা, এই অদ্ভুত অনুভূতি তাকে আরও বিভ্রান্ত করে ফেলেছিল। রূপালীর মৃত্যু নিয়ে অনেক গুজব ছিল, তবে এই ডায়েরির লেখা আরও গভীর, আরও রহস্যময়। অরুণ আরও পড়তে শুরু করল, কিন্তু পরের পাতা পড়ে তার শরীরে শিরশিরে ভয় চলে এলো। তুমি বিশ্বাস করবে না, কিন্তু তুমি যদি চাও, তুমি এই বাড়িতে এসে জানতে পারবে এটি এক সাধারণ বাড়ি নয়। এখানে অতীতের শ্বাস প্রশ্বাস এখনও বাতাসে ভাসে। অতীতে কিছু ঘটেছিল যা তোমাকে পেয়ে যাবে। তুমি যদি আমার পাশে আসো, আমি তোমাকে জাগিয়ে তুলব। তুমি বুঝবে কিছু মৃত্যু আসলে মৃত্যু নয়। অরুণ ভাবতে লাগল, এটা কি শুধুই মানসিক বিভ্রান্তি, নাকি সত্যি কিছু অদ্ভুত ঘটনা এখানে ঘটছে। সেই ডায়েরির পাতা উল্টে দেখতে লাগল। প্রতিটি পাতা যেন তাকে আরও অন্ধকার দিকে ঠেলে নিয়ে যাচ্ছিল। আরেকটি পাতা খুলে অরুণ পড়ল, এই বাড়ির প্রতিটি দেয়ালে এক অদৃশ্য দাগ রয়েছে, একটি আঘাত যা কখনো মুছে যায় না। তারা অপেক্ষা করে, তাদের অপেক্ষা চলছে। জানো, তারা কেউই একা ছিল না, তাদের শত্রু, তাদের শিকার, সেটা আমি জানি। তুমি এসে পড়েছ, এবার তুমি আমার অবস্থানে এসে দাঁড়াবে। ডায়েরির পাতা পড়ে অরুণ বুঝতে পারল যে রূপালী হয়তো কোনো অশুভ শক্তির শিকার হয়েছিল, হয়তো তার মৃত্যুতে কিছু অবিশ্বাস্য ব্যাপার জড়িত ছিল। কিন্তু অরুণ তার মনোযোগ আরও বাড়াল। সে জানত এই ঘটনা একা পড়ে দেখা যাবে না, তাকে ঘিরে আরও কিছু আছে। এদিকে বাড়ির পুরনো শোবার ঘরের একটি কাচের ছবির ফ্রেমে সে রূপালীর ছবি দেখতে পেল। ছবিতে রূপালীর মুখের মধ্যে এক অদ্ভুত আতঙ্ক ছিল, যেন কিছু অসীম দুর্ভোগ তার ভেতরে ঢুকেছিল। ছবিটি একসময় ছিল আনন্দের প্রতীক, কিন্তু এখন সেটি যেন এক ভয়ঙ্কর আলামত হয়ে দাঁড়িয়েছিল। ছবিটি যেন তাকে বয়ে আনে মৃত্যুর ভয়, এমনকি তাতেও কিছু অজানা কষ্ট ফুটে উঠছিল। অরুণ আবার ডায়েরিটি খুলে পড়ে, আমি জানি তুমি বাঁচতে চাও, তবে তুমি বাঁচতে পারবে না। আমি তোমাকে খুঁজে পেতে চাই না, কিন্তু তুমি নিজে নিজে আমাকে খুঁজে নেবে। তুমি যখন এসব পড়বে, তখন তোমার চারপাশে কিছু অদ্ভুত ছায়া দেবে, আর সেই ছায়াগুলি তোমাকে ছোবে, তুমি অনুভব করবে। তুমি কি জানো আমি এখনও এখানে আছি? তুমি কি জানো এখন তোমার কপালে আমি আছি? ডায়েরির এই লেখাগুলি পড়তে পড়তে অরুণ বুঝতে পারল সে কোনো এক অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছিল নিজেকে। বাতাস ভারী হয়ে উঠছিল, ঘরের অন্ধকার ঘনিয়ে আসছিল, যেন একটি অদৃশ্য শক্তি তাকে ঘিরে ধরেছে। হঠাৎ ঘরটা আরও অন্ধকার হয়ে গেল, তার পাশে এক ভয়ঙ্কর শীতলতা ছড়িয়ে পড়ল। বাতি নিভে গেল আর ঘরটি অন্ধকারে ডুবে গেল। অরুণ যেন অনুভব করল তার চারপাশে কিছু রয়েছে, একটি অদ্ভুত ছায়া। কিন্তু সে কিছু দেখছিল না, শুধু অনুভব করছিল যে কিছু তার দিকে আসছে। আরও একটি পাতা খুলে অরুণ পড়ল, শুভরাত্রি অরুণ, তুমি আর পারবে না বেরোতে। এখন আমি তোমার সঙ্গে, আর তুমি যতই চেষ্টা করো তুমি আর মুক্তি পাবে না। এবার তোমার আত্মা আমার হবে, তুমিই আসল শিকার। ডায়েরির শেষ শব্দটি পড়ার সঙ্গে সঙ্গে অরুণের চারপাশে সবকিছু যেন ঘুরে গেল।
তার হৃৎপিণ্ড দ্রুত লাড়তে লাগল, যেন অসংখ্য পিঁপড়ে তার দেহে চলে আসছে। চোখের সামনে ঝাপসা হয়ে গেল দৃশ্য, এবং তার মাথার মধ্যে এক ভীতিকর শূন্যতা সৃষ্টি হল। বাতাসে যেন একটি চাপ ছিল, গভীর শীতলতা যা তার শরীরের ভেতর ঢুকে গিয়েছিল। অনুভূতি হচ্ছিল সে যেন কোনো অন্ধকার ভুতুড়ে অবস্থায় ঢুকে পড়েছিল, যা তার কাছে কখনোই ছিল না। অরুণ কিছুক্ষণ সরে দাঁড়িয়ে ভাবতে চেষ্টা করল, কিন্তু হঠাৎ করে তার দিকে কিছু একটা হালকা ঝাঁকুনি দিয়ে চলে আসে। তার পা যেন মাটিতে আটকে গেছে, সে আর চলতে পারছে না। চোখের কোণ থেকে হঠাৎ রূপালীর ছায়ার মতো একটি চিত্র উকি দিয়ে ওঠে, এক অদ্ভুত গম্ভীর মুখাবয়ব নিয়ে। সে যেন অরুণের দিকে তাকিয়েছিল, কিন্তু কোনো শব্দ ছিল না। এক মুহূর্তে তার মনে হলো সে যেন এক শিকার, এবং রূপালী সেই শিকারী। তার মধ্যে একটি অদ্ভুত শক্তি গর্জন করতে থাকে। হঠাৎ ডায়েরির মধ্যে লেখা কথাগুলি তার মনে ফিরে আসে, এবং সে শিউরে ওঠে। এ বালি কিছু শুষে নেয়, যা হারিয়ে যায় তা ফিরে আসে। তার শরীরের তাপমাত্রা আরও নিচে চলে যায়। ডায়েরির প্রতিটি লাইন যেন তার ভেতরে প্রবাহিত হচ্ছিল, এবং সে বুঝতে পারে যে সে আর ফিরে যেতে পারবে না। এই বাড়ি, এই জায়গা তার জন্য একটি ফাঁদ, যা তাকে এখানেই আটকে রাখবে। এক মুহূর্ত পর সে আবার সেদিকেই ফিরতে চায়, যেখানে সে রূপালীর ছায়া দেখতে পেয়েছিল, কিন্তু কিছুতেই তার পা চলে না, যেন এক অদৃশ্য শক্তি তাকে আটকে রেখেছে। সে চিৎকার করতে চায়, কিন্তু তার গলা যেন শুকিয়ে গেছে, শব্দ বের হতে পারছে না। তার চোখের সামনে ঘরটির দেয়ালগুলি ক্রমশ সংকুচিত হতে থাকে, আর সেগুলোর মাঝে রূপালীর মুখটি আরও স্পষ্ট হয়ে ওঠে। তার চোখে এখন এক অদ্ভুত দৃশ্য, এক শূন্যতা যা ভয়ের চেয়েও গভীর। রূপালী যেন তার দিকে এগিয়ে আসছে, কিন্তু কোনো শব্দ নেই। তার মুখের মধ্যে এক রহস্যময় হাসি ছিল, কিন্তু সেটা ভয়ঙ্কর। এটি কেবল একটি মৃতের হাসি, একটি যে হাসি যা জীবিত নয়, কিন্তু মৃত্যুর পরেও কিছু বলার থাকে। অরুণ বুঝতে পারে রূপালী শুধু তার শিকারের দিকে এগিয়ে আসছে না, সে তার আত্মাকে গ্রহণ করতে চায়। এক মুহূর্তের জন্য অরুণ নিজেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু তার শরীর যেন অসাড় হয়ে গেছে, সে আর কোনো নড়াচড়া করতে পারছে না। রূপালীর হাসি আরও বেড়ে যায়, তার অন্ধকার চোখ দুটি অরুণের দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে সে আর পারবে না। ঘরটি সম্পূর্ণ অন্ধকারে ডুবে গেছে, তার চারপাশে ছায়াগুলি যেন আরও ঘনীভূত হয়ে আসছে। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে ওঠে, এবং সে অনুভব করে যে তার আত্মা তার শরীর ছেড়ে চলে যাচ্ছে। সত্যি, মৃত্যুর পরের এক অদ্ভুত রূপেই সে এখন রূপালীর সাথে মিলিত হতে চলেছে। ঘরের দেয়ালগুলি আরও সংকুচিত হয়ে আসে, আর এক মুহূর্তে অরুণের দেহ নিঃশেষ হয়ে যায়। তার চোখে তখন শুধু অন্ধকার, এক শূন্যতা যা তাকে এক স্থানে ধরে রেখেছে, যেখানে সে আর কখনো ফিরে যাবে না। এইভাবে রূপালী তার শিকারকে চিরকাল নিজের মধ্যে ধারণ করে নিয়েছিল। ঘরটি আবার পুরনো হয়ে গেল, এবং তারপর থেকে কেউ আর সেদিকে পা বাড়ায়নি। ওই অন্ধকারে হারিয়ে যাওয়ার গল্পটি এখনো কোনো এক স্থানান্তরিত দেহের মধ্যে ঘুরছে, যেখানে মৃত্যু কেবল একটি শুরু, একটি অদৃশ্য সংযোগের সূচনা।